আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন, বিরক্ত হচ্ছি আমি। বিরক্ত হওয়া রমণীকে দেখতে ভালো লাগছে আমার। বিরক্ত করা পুরুষটাকে ভালো লাগছে না আমার। মীরার সোজা সাপটা জবাব শুনে রাইফ ধীরে ধীরে মুচকি হাসল। সে তো ভেবেছিল এখনই চলে যাবে এখান থেকে, মন ভরে দেখেছে আপাতত কয়েকদিন দেখা না হলেও এই স্মৃতিটুকু নিয়ে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই মেয়েটাও দেখি বেশ কথা জানে তার মতো, তাহলে আর দেরি কিসের? আসুর একটু জমানো যাক আর 2 মিনিটের জন্য। মীরার বিরক্তিতে ভরা মুখপানে গভীর দৃষ্টি রেখে রাইফ শান্ত কণ্ঠে বলল, তোমার ভালো না লাগা পুরুষটি রমণীর হাসি দেখে নিজেকে ধন্য করতে চায়। ভুলে যাক লোকটি, মেয়েটি এখন থেকে হাসিকে কোরবান করে দিল। আর লজ্জাটাকে নির্লজ্জ দেখতে ইচ্ছে করছে লোকটির। হোক একটু ক্ষতি কি তাতে, আসুক কাছে, ইচ্ছাকৃতভাবে বসুক পাশে। মীরা এই মুহূর্তে এসে কি বলবে ভেবে পাচ্ছে না। লজ্জাহীন কিংবা নির্লজ্জ তো সে হতে পারবে না কশিন কালেও। এই যে লোকটার বেফাঁস কথাতেও এখন লজ্জায় লাল হলো, মাথা ঝুঁকিয়ে ফেললো সাথে সাথে। কি জবাব দেবে এই কথার প্রেক্ষিতে? কি বলে লোকটার থেকে রেহাই পাওয়া যায়? মনে তো চাচ্ছি লোকটার গার্জিয়ানকে ডেকে বলতে, এমন অসভ্য কেন আপনার ছেলে? নামাজে যাওয়ার আগে অন্য মেয়েকে ডিস্টার্ব করে, কান মোলে শাসন করতে পারেন না। ওনার কোনা দিয়ে কপালের ঘাম মুছে নিজেকে শান্ত করলো। এত অস্থির হলে চলবে না। ভেতরের লজ্জা মিশ্রিত রাগটাকে হজম করে মীরা শান্ত কণ্ঠে বলল, দেখেন। মীরার কথা শেষ না হতেই রাইফের ফটাফট উত্তর, দেখছি। মীরার এবার নিজের চুল নিজের টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। নিজের ভুল শুধরে বলল, শোনেন। শুনছি, কিছু শুনবো বলেই সেদিন থেকে অপেক্ষা করছি, প্রহর গুনছি তীব্র আশায়। এই বুঝি সে আমার হয়ে যায়। জেগে জেগে স্বপ্ন দেখা ভালো, কেউ নিষেধ করবে না। তুমি তো আমার স্বপ্ন, তবে কেন আড়াল থাকো? এত কেন লুকোচুরি বলতে পারো? মীরা হতাশার শ্বাস ফেলল। এই লোকের সাথে কথাই পেরে উঠবে না সেটা এখন স্পষ্ট। আর কথা বাড়াতে চায় না সে। যত পেঁচাবে ততই এই লোকের মনোবাসনা পূরণ হবে। কথার জাল থেকে বেরিয়ে এসে শুধালো, টুপি নিয়ে এখান থেকে বিদায়ী হবেন নাকি আমি বিদায়ী হব? তুমি বিদায় হও, অন্যদিন না হয় 5 তলায় দেখবো, চিন্তা করো না, আমার করেই দেখবো। রাইফ সোজা হয়ে দাঁড়ালো, টুপির জন্য হাত বাড়িয়ে দিল সামনে। কিন্তু মীরা থমকে আছে। চোখ মুখ একেবারে থম মেরে গেছে রাইফের শেষ কথায়। বুকের বাঁ পাশের ছোট্ট হৃদযন্ত্রটা মনে হলো কয়েক সেকেন্ডের জন্য ধড়াক করে থেমে আবার চালু হয়েছে। স্পন্দন বেড়ে গেছে বহু গুণ। অন্যরকম অনুভূতি হচ্ছে তার, শরীরেও যেন শক্তি পাচ্ছেন একটু। রাইফ টুপি না পেয়ে মীরার হাত থেকে টুপিটা টেনে নিল। ঘুরে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলে গেল আরও কয়েকটা শব্দ, ছোট মাথা এত কিছু বুঝবে না, অপেক্ষা করো, আমি বুঝিয়ে দিব, ভালোবাসার রঙে রাঙাবো তোমায়। সে তখন থেকে কলিং বেল বেজে চলেছে এক নাগারে, এবং একই সাথে হাত দিয়ে দরজার উপর ধারাম ধারাম শব্দ করে ধাক্কা দিয়ে যাচ্ছে। দরজা খুলছে না কেউই। খুলবেই বা কি করে? বাসায় যে মীরা ছাড়া অন্য কেউ নেই। কিন্তু সেও চুপচাপ আরাম করে পা তুলে হেলান দিয়ে বসে আছে সোফায়। সাড়া দেওয়ার বিন্দু পরিমাণ আগ্রহ নেই তার মাঝে। এক ধ্যানে দরজার দিকে তাকিয়ে ভাবলেইসীন ভাবে কিছু একটা চিবুচ্ছে। শওকত রহমান এবং খাদিজা বেগম গিয়েছেন মীরার মামা বাড়ি। তার ছোট মামা অসুস্থ, তাই দেখতে গিয়েছেন। চলে আসবে আজকে। উর্মিকে রেখে গিয়েছেন মীরার সাথে। বেশ চলছিল দুজনের। খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, গল্পগুজব করে সময় ভালোই পার করছিল। কিন্তু আসল ঘটনা ঘটল মিনিট 10 হলো। মন খোলা চঞ্চল উর্মি খোশ মেজাজে গল্প করতে করতে মীরার বিয়ের সম্বন্ধটার কথা মুখ ফসকে বলে ফেলেছে, এবং তৎক্ষণাৎ জিভে কামড় বসিয়ে চুপ হয়ে গিয়েছে। যদিও সরাসরি বলেনি, কিন্তু বুদ্ধিমতী মীরা ঠিকই বুঝতে পেরেছে। তখন থেকে জব্দ করে যাচ্ছে উর্মির পেটের কথা শোনার জন্য। কিন্তু উর্মিও পণ করে বসেছে, আর একটা টু শব্দও বের করবে না পেট থেকে। এখন যা বলবে তাতেই বিপদ। শুধু বিপদ বললে ভুল হবে, মহা বিপদ। মীরার যে প্রখর জ্ঞান আর বুদ্ধিমত্তা, তাতে সে খবর দিয়ে কলিকাতা ঠিক বুঝে যাবে। কিন্তু মীরা যেভাবেই হোক শুনেই ছাড়বে পেটের গোপন কথা। মীরা আত্মবিশ্বাসীও বটে। সে জানে এক পর্যায়ে রসকস মিশিয়ে বিস্তারিত বর্ণনা করে শোনাবে তার অগোচরে পরিকল্পনা করা কাহিনী। শুধু দরকার একটু কৌশল অবলম্বন করার। তাই তো এক পর্যায়ে ছলে বলে কৌশলে দরজার বাইরে বের করে দিয়ে ভেতর থেকে লক করে দিয়েছে। মীরা জানে উর্মি দরজাতেই দাঁড়িয়ে থাকবে এবং এক পর্যায়ে ঘটনা বলবে বলে কথা দিয়ে ভেতরে প্রবেশও করবে।
চলে যাওয়ার সাহস তার মাঝে নেই। দিনের বেলা হলে ঠিক চলে যেত নিজের বাসায়, কিন্তু রাত হওয়ার কারণে এখান থেকে এক পা নড়তে পারবে না সে। চলে না যাওয়ার কারণও আছে একটা। সন্ধ্যের পর থেকে বাসার যে দারোয়ান গার্ড দেয় তার চোখ দুটো ধূসর বর্ণ। অনেকে এমন চোখকে বিড়াল চোখ বলে থাকে। যাই হোক, সেই দারোয়ানের গায়ের রং আবার চকচকে কালো, যার জন্য চোখ দুটো তার চেহারায় বেশি প্রস্ফুটিত হয়। যদিও তার বয়স অল্প, এই 18-19-এর দিকেই হবে। অনেক ভালো মনের মানুষ, হাসি ছাড়া কথাই বলতে পারে না। কিন্তু উর্মির মনে হয় তার মুখে হাসি ফোটার সাথে সাথে সাদা ফকফকা দাঁত এবং ধূসর বর্ণের চোখ জোড়া জল জল করে জ্বলে ওঠে। এই যে উর্মি এখানে দাঁড়িয়ে আছে, এখন যদি বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, নির্ঘাত দেখা হবে দারোয়ান বেটার সাথে। আর তার এক চিলতে নিষ্পাপ হাসি এবং উর্মিকে আপা বলে ডাকার সাথে সাথে খামোখা উর্মি ঘায়েল হবে, জ্ঞান হারাবে সেখানে। অনেক আকুতি মিনতির পর না পেরে চুপচাপ সিঁড়িতে বসে পড়ল উর্মি। ফোনটাও সাথে নেই, থাকলে সময়টুকু অনায়াসে কাটাতে পারত। বিরক্ত হলো, নিজেকে বকা দিয়ে নিজের 14 গোষ্ঠী নিজেই উদ্ধার করলো। এত পাকনামি করতে কেন হবে তার? সঞ্জিতা বেগম যেখানে আসার আগে 100 বার করে কানের মধ্যে ঢুকিয়ে দিল যেন এ বিষয়ে কোনো কথা না বলে মীরার সাথে, তবুও কথা পেটে হজম হলো না কেন? বেশ হয়েছে, শাস্তি পেয়েছে। মীরা কোনো সারা শব্দ না পেয়ে কান খাড়া করলো। টিপ টিপ করে পা ফেলে দরজার সামনে এসে লুকিং গ্লাসে চোখ রাখলো। ওই তো উর্মি সামনে সিঁড়িতে বসে পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে ফ্লোর খোঁচাচ্ছে। যা কাছে তবে। মীরা মুচকি হাসলো। অপরদিকে উর্মি ধ্যানে মগ্ন। বলবে নাকি বলবে না? বললে আর কি হবে? আগে পিছিয়ে তো জানতেই পারবে। উর্মি না হয় মামুজানের কাজ আগায় রাখলো। ভাবনার মাঝে দারোয়ানের কণ্ঠস্বর শুনতে পেয়ে ধরফর করে উঠে দাঁড়ালো। নিচ থেকে উপরে উঠছে তা পায়ের শব্দে বোঝা যাচ্ছে। উর্মি তড়িঘড়ি করে দরজায় ধাক্কা দিতে দিতে মীরাকে ডেকে উঠে বলল, মিরু রে, দরজা খোল তাড়াতাড়ি, দারোয়ান আসছে। দরজা খুললে আমার কি লাভ? লাভ ক্ষতি দিয়ে কি করবি? আমার কথা একবারও চিন্তা করবি না? আমার কথাও তো তোর ভাবা উচিত, তাই না? মীরার কথা শুনে উর্মি হতাশ হলো। বলল, তুই অনেক পাজি হয়ে গেছিস মীরা। বিজনেসম্যানদের মতো কেমন ডিল করছিস আমার সাথে? যা খুশি তাই ভাবতে পারিস। দারোয়ান বেটা এলো বলে দাঁড়িয়েই থাক। উর্মি নিচে উকি দিল। ওই তো দেখা যাচ্ছে একটু একটু, সাথে আরো কেউ আছে বলে মনে হচ্ছে। সেই রক্ষা আর বুঝি হলো না। উর্মি চেঁচিয়ে ডেকে উঠল, মীরা, আপু বলছি, বড় আপু, প্লিজ দরজা খোল। তারপরের লাইন বল, যেটা আমি শুনতে চাচ্ছি। আচ্ছা বলবো, খোল দ্রুত। কি বলবি? উর্মির এবার রাগে আর দুঃখে মাথা কাজ করছে না। যখন বলেছে বলবে তখন তো বলবে। এখানে দাঁড় করিয়ে রেখে এত বিস্তারিত শোনার কি আছে? মামু আসলে ঠিক একটা বিচার বসাবে সে। বিরক্তিকর স্বরে বলল, এত কাহিনী করছিস কেন? বললাম তো বলবো, যা শুনতে চাচ্ছিস তাই বলবো। পাক্কা? অধৈর্য হলো উর্মি। ধমকের সুরে চেঁচিয়ে বলল, হ্যাঁ রে বাপ, পাক্কা। মীরার মুখের হাসি প্রসারিত হলো। খট করে দরজা খুলে দিয়ে অপেক্ষা না করে পুনরায় সোফায় গিয়ে বসলো। উর্মি স্বস্তির শ্বাস ফেলল। দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলো। এত কিছুর পর অতিরিক্ত উত্তেজনা হওয়ার কারণে দরজা লক না করে মীরার দিকে ছুটে গেল। পেছনে কয়েক সিঁড়ির নিচে দাঁড়ানো রাজিয়া বেগম খেয়াল করলেন উর্মিকে। মাঝে মাঝেই দেখেন তাকে, টুকটাক কথাও হয়। বেশ ভালো নিয়ে বলতে গেল, ওই একটু বেখেয়ালি স্বভাবের। ওইটা ব্যাপার না, বয়স বাড়ার সাথে সাথেই ঠিক হয়ে যাবে। রাজকে সাথে নিয়ে গিয়েছিলেন শপিংয়ে টুকটাক কেনাকাটার জন্য, কিন্তু একটা দুইটা করতে করতে অনেকগুলো হয়ে যাওয়ার কারণে দারোয়ান ব্যাগপত্র নিয়ে উপরে তুলে দিয়েছে। নিষেধ কথা সত্ত্বেও নিষেধ মানেনি। রাইফার তিনি আগে আগে হাঁটছেন আর দারোয়ান পেছন পেছন। রাজিয়া বেগম একটু ভাবলেন, ছেলের মতিগতি ও এর মধ্যে পরখ করলেন। ছেলেও তাকিয়ে আছে দরজার দিকে উৎসাহিত চোখে। এমন তাকানোর অর্থ তিনি বোঝেন। মনে মনে খুশি হলেন। এতদিনে যদি তার শূন্য ঘরটা ভরে ওঠে কারো পদচারণায়, ছেলের কাছ থেকে পজিটিভ কিছুই আশা করলেন। রাজিয়া বেগম গলা খাঁকারি দিয়ে বললেন, উর্মি মেয়েটা ভালো আছে তাই না রাইফ? রাইফের ছোট্ট উত্তর। রাইফ কথা বলছে ঠিকই, কিন্তু দৃষ্টি তার বাসার আধ খোলা দরজাতে। ফাঁক ফোকর দিয়ে যদি একটু দেখা যায়, সেই আশায় বারবার নজর তাক করছে। এমন অবস্থায় দেখে রাজিয়া বেগম শতভাগ নিশ্চিত না হলেও 50% নিশ্চিত হলেন। আত্মবিশ্বাসের সহিত জিজ্ঞাসা করলেন, তোর কেমন লাগে? মা জননীর মুখে এমন কথা শুনে রাইফের পা থেমে গেল। নজর ফিরিয়ে আনলো দরজা থেকে। পকেটে হাত রেখে শুধালো, কি ব্যাপার আম্মা? কি বোঝাতে চাও? না পেঁচায় খোলাখুলি বলো। রাজিয়া বেগম ছেলের এমন প্রতিক্রিয়ায় একটু চিন্তায় পড়ে গেলেন। তবে কি তিনি ভুল বুঝলেন? আমতা আমতা করে বললেন, তুই নিজেই তো দরজায়
ওকে ঝুঁকে দেখছিস, মা হিসেবে আমি একটু জানতে চাইলাম। রাইফের হাসি পাচ্ছে, ভীষণ রকমের হাসি পাচ্ছে। জোরপূর্বক ঠোঁট চিপে হাসি নিয়ন্ত্রণ করলো। মায়ের হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যেতে লাগলো আর বলল, রং নাম্বার ডায়াল করে ফেলেছ আম্মা। আসল জন ভেতরে, সহজে ধরা না দেওয়া পাবলিক সে। আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করছি, তুমিও না হয় আর কয়টা দিন অপেক্ষা করো। দিনের শেষ ভাগ, গোধূলি লগ্নে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, ধারণ করেছে রক্তিম আভা। পরিষ্কার ঝকঝকে আকাশ মেঘপুঞ্জের বিভিন্ন রঙে রঙিন হয়েছে, সেজেছে আজ নতুন রূপে। শিরশির করে মৃদু হাওয়া বইছে, শীতল করছে মন প্রাণ। মীরা ছোট্ট বারান্দায় খুব ব্যস্ত সময় পার করছে। বেতের মোড়ায় বসে সামনের টেবিলে ঝুঁকে রয়েছে সে। কানে ফোন এঁটে ডান হাতে কলম গুজে সাদা পাতায় হড়হড় করে লিখে যাচ্ছে মিড টার্ম পরীক্ষার সাজেশন। শর্টকাট সাজেশন হওয়াতে আর ছবি সংগ্রহ করেন, কলের মাধ্যমে ফটাফট লিখে নিয়েছে সাদা কাগজে। দ্রুত লেখার ফলে খসখসে আওয়াজ হচ্ছে। এমনিতে তার মন মেজাজ খুব একটা ভালো না, তার উপর আবার পরীক্ষার তারিখ পড়াতে আরও বিষণ্ণ হয়ে আছে মীরার কোমল হৃদয়খানা। গত রাতে বেশ ঝড় ঝাপটা গিয়েছে মীরার উপর দিয়ে, কিন্তু এখনও মাকে মানাতে পারেনি। কি করে সম্বন্ধটা আটকাবে সেটাই মস্তিষ্কে নিয়রণে বাজছে। অতিরিক্ত চিন্তার দরুন খাওয়া দাওয়ার রুচিও নেই তার। কিভাবে নাকচ করবে সেই সম্বন্ধ? কোনো পন্থা অবলম্বন করলে রেহাই পাবে। ঝামেলা আর ভালো লাগে না তার। বিয়ে কেন দিতে হবে? বাবা মার সাথে থাকলে কি খুব অসুবিধে হবে? কতটুকুই আর খায় মীরা, ওই তো দই লুকমার দিয়েও দিন চলে যায়। তবে কেন এত তাড়া তাদের? সাজেশন নেওয়া শেষ হলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে রুমে এসে বিছানার উপর দুপা ভাঁজ করে বসলো। ঢিলে হয়ে আসা খোপাটা খুলে পুনরায় বেঁধে নিল শক্ত করে। একটা সোনালি রঙের কাঠিও গুজে দিল খোপার মাঝে, যাতে নিপুণ কৌশলে করা চমৎকার কারুকার্য শোভা পাচ্ছে। পাশে রাখা ফোনটা মিনিট খানেক সময় বেরোতে বেজে উঠল, সেভ করা নাম্বার এবং প্রিয়জনেরই নাম্বারে। কিন্তু আজ কেন যেন কিছুতেই ফোন তুলতে ইচ্ছে করছে না মীরা। মীরা জানে অপর প্রান্তের ব্যক্তিটাও তার মঙ্গল কামনা করে। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার বন্দোবস্ত করেছে জোর তাগিদে। ইন্ধন দিচ্ছে আম্মা এবং আব্বাজানকেও। এমন মঙ্গল পছন্দ হচ্ছে না কিছুতে, ঠিক করছে না এটা ফুপু। কেন শুধু শুধু জোর করছে? অতিরিক্ত বাড়াবাড়ি ব্যতীত আর কিছুই মনে হচ্ছে না তার। এর মাঝে শান্ত হয়ে যাওয়া ফোনটায় পুনরায় রিংটোন বেজে উঠল। এবার আর নীরব থাকতে পারল না সে। এত চিন্তা নিতে পারছে না কিছুতে। যা হবার হবে, হু হ্যাঁ বলে কথা শেষ করবে ভেবে ফোন রিসিভ করলো। ধীর স্থির ভাবে কথা বলা শুরু করলো সে। আসসালামু আলাইকুম ফুপুজান। ওয়ালাইকুম আসসালাম। সারাদিন কই থাকিস তুই? ফোন দিলে পাওয়া যায় না কেন? ব্যস্ত ছিলাম ফুপু, কেমন আছো? ছোট্ট একটা ঢোক গিলে না চাইতেও আমতা আমতা করে মিথ্যে কথাটুকু বলেই ফেললো সে। কিসের ব্যস্ত? আজ তো সে সারাদিন শুয়ে বসেই ছিল মীরা। সানজিদা বেগমের কলও সে দেখেছে। সকালে দুবার, দুপুরে 3 বার আর বিকেলে 2 বার কল দিয়েছে সে। মীরা একবার কল দিয়ে রিসিভ করার মেয়ে, কিন্তু সে রেসপন্স করলো মাত্র। তাই সানজিদা বেগম খানিক বিশ্বাস করেও করতে পারলেন না ভাতিজির কথা। খুব ভালো করে চেনেন মীরাকে এবং তার অভ্যেসকে, তাই তো শক্ত কণ্ঠে বললেন, যা খুশি তাই বুঝাস না আমাকে। তোর আম্মা কি বলছে কিছু? মীরার অন্তর ছেদ হচ্ছে এই পর্যায়ে এসে। সে জানে ফুপুর পরের কথাটুকু কি হবে। সানজিদা বেগম আদেশের স্বরে বলে উঠলেন, শোন, কাল ওরা আসবে, ঠিকঠাক তৈরি থাকবি। আর মীরা কোটিতে একটা। অপর প্রান্তে পিনপথর নীরবতা। নিঃশ্বাসের শব্দটুকু শুনতে পাচ্ছেন না তিনি। থমকে উঠলেন সানজিদা বেগম। কি হলো, শুনেছিস আমার কথা? ওরা তোকে পছন্দ করেছে, শুধু ফর্মালিটি করতে আসবে। তুইও দেখ, ভালো লাগবে। ভালো লাগা কোথা থেকে আসছে ফুপু? আমি তো কিছুই। মীরার কথার মাঝের ফোড়ন কাটলেন সানজিদা বেগম। মীরা, নিজের ভালো বুঝতে শেখ এখন। এভাবে আর কতদিন? তোর মা, আমি যেমন বিয়ে করে সংসার করছি তোকেও করতে হবে। তোর দাদিও কিন্তু বিয়ে করেছিল, মনে রাখিস। আসছে সন্ন্যাসী হবে। বকবক করতে করতে ঝাড়ি দিয়ে কলের সংযোগ বিচ্ছিন্ন করলেন সানজিদা বেগম। মীরা কানে ফোন রাখা অবস্থাতেই ঠাঁই বসে, মাথা এতটাই নিচু যে ফসাদলটুকুও দেখা যাচ্ছে না। একটা হাত কোলের উপর রাখা। খানিক সময় বেরোতে টুপ করে এক ফোঁটা স্বচ্ছ জল পড়ল সেখানে। বুকের ভেতর জমে থাকা রাগ, ক্ষোভ কিংবা অসহায়ত্বগুলো জল হয়েই গড়িয়ে পড়ছে। তবে বিকেল হতে সন্ধ্যে নেমেছে পৃথিবীতে, সাথে আঁধারও।
অন্ধকারকে ঠেলে দিয়ে আলো ছড়াতে চারিদিকে কৃত্রিম আলো জ্বালিয়ে দিয়েছে সবার, কিন্তু মীরার রুম এখন অন্ধকার। বাহির হতে কিছু আলো তীর্যকভাবে রুমে ঢুকে মীরার চোখ মুখে রাজত্ব বসিয়েছে। খাদিজা বেগম নামাজ শেষে মেয়ে রুমের দিকে উকি দিল। কি ব্যাপার, অন্ধকার কেন? ঘুমিয়ে পড়েছে নাকি? অসময়তে শোয়ার কথা না, নামাজ পড়বে না? এরকম অনেকগুলো প্রশ্ন মনে জাগ্রত। ত্রস্ত পায়ে রুমে দরজায় আসলেন তিনি। আচমকা রুম উজ্জ্বল হাওয়াতে চোখ মুখ কুচকে ফেলল মীরা। টিপটিপ করে ফোলা ফোলা লাল বর্ণের চোখ দুটো ধীরে ধীরে সই নিল আলোটুকু। খাদিজা বেগম ডেকে উঠলেন মেয়ের নাম ধরে। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে সে। এ যেমন অন্ধকার করে রেখেছে কেন, কি হয়েছে, শরীর খারাপ ইত্যাদি। মীরা তাকালো না মায়ের দিকে, চুপি সারে চোখের শুকনো জলগুলোই মুছে নিল। ভেতরের চিনচিনে ব্যথাটা সে আর কাউকে দেখাতে চায় না। মন খারাপের কথাটুকু কেউ না জানুক। ছটপট উঠে দাঁড়ালো সে। খাদিজা বেগমের মুখোমুখি যেন না হতে হয় তাই কোনো রকমে কাঁপা গলায় নিচু স্বরে বলে, আম্মা নামাজটা পড়ি, অজু করে আসি। এদিকে তাকা। মীরা তাকালো না, দ্রুত পদে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। খাদিজা বেগম চুপটি করে বেলকনিতে গিয়ে দাঁড়ালেন। অপেক্ষা করতে থাকলেন মীরার জন্য। মেয়ের মনের অবস্থা যে ভালো না তা তিনি ঠাহর করতে পেরেছেন বোধ হয়। অনেকদিন পর আজ আবারও আড্ডার পসরা বসেছে রাইফের বন্ধু মহলে। টান টান উত্তেজনা নিয়ে এক একজন বাঘ বিতণ্ডায় ব্যস্ত। রাইফের ধ্যান সকলের ঘটনায়। আবার খাবার টেবিলে রাজিয়া বেগম যখন মীরার ব্যাপারে জানতে চাইল, রাইফের কাছে তখন ছোটখাটো একটা বিষম খেয়েছিল সে। মাকে চিনে সে, যে কোনো মুহূর্তে তোড়জোড় লাগিয়ে দেবে ছেলের পছন্দ করা মেয়েকে পুত্রবধূ করার জন্য, এবং হলেও সেটা। হুট করে প্রশ্ন করে বসলেন, হ্যাঁ রে রাইফ, মীরাকে বাসায় আনছিস না কেন? রাজিয়া বেগমের এমন কথাতে খাওয়া বন্ধ করে রাইফ মায়ের দিকে শান্ত চোখে ভাবলেশীনভাবে তাকিয়েছিল অনেকক্ষণ। সবাই কিভাবে থাকে, আজব কারবার। শুধু বলেছে পছন্দ করে, তার মানে তো এই না যে তাকে কোলে নিয়ে ঘুরছে। যখন তখন এখানে সেখানে হাজির করবে। নিজে দেখার জন্য মাথার ঘাম মাটিতে ফেলেছে, তবু দেখা পাচ্ছে না, আর এরা উল্টো আবদার করে বসে আছে। রাইফ বিরক্ত হয়ে উদাস কণ্ঠে বলল, তুমি গিয়ে দেখে আসো। আমি তো দেখেছি রে ওকে, কি সুন্দর মায়া মায়া চেহারা, ভীষণ চুপচাপ। রাইফ আগ্রহের সহিত জিজ্ঞেস করল, তুমি কিভাবে দেখলা? একই বিল্ডিং এ থাকি, দেখবো না? সবাই দেখে। ভালো তো, খুব ভালো। আমি দেখিনি কেন তবে? আমার থেকে লুকিয়ে ছিল নাকি এতদিন? ঠিক করেনি লুকিয়ে থেকে। আগে দেখা হলে নিশ্চয়ই এতদিন বিয়ে হয়ে যেত আমাদের। জীবনের কতগুলো দিন পিছিয়ে গেলাম। ধ্যাত। মাথা নেড়ে আফসোস করতে করতে রাইফ নীরবে আওড়ালো কথাগুলো। কিছুক্ষণ পরেই হঠাৎ মনে পড়ল একটু আগের কথা। বেখেয়ালি ভাবে মাকে বলেছে মীরাদের বাসায় গিয়ে দেখে আসতে। সর্বনাশ করেছে সে। শ্রদ্ধেয় জননী যে অতি উত্তেজনায় এই কাজও করতে পারে সে সম্পর্কে পরিষ্কার ধারণা আছে তার। তড়িঘড়ি করে রাজিয়া বেগমকে উদ্দেশ্য করে বললেন, শোনো আম্মা, বেশি এক্সাইটেড হয়ে ওদের বাসায় যেও না আবার। তোমার চুপচাপ মীরা এখনো কোনো ইঙ্গিত দেয়নি। রাজিয়া বেগম কিছুটা অবাক হলেন ছেলের শেষ কথায়। হাতে তোলা খাবারের লোকমাটা আর মুখে পড়লেন না। ভ্রুকুটি করে বললেন, এখনো পাসনি? তুই কি রে রাইফ, তোর বাবা আমাকে দেখার 1 সপ্তাহের মধ্যে বিয়ে করেছিল, আর তুই কি না? আম্মা, তুমি কলেজে যাইতে আসতে বাবা তোমারে ল্যান্ড মারত, কিন্তু তোমার হবু পুত্রবধূ ঘর থেকে বের হয় না। বের হলে রাইফ নামক ভূত ধরবে ওকে। ভয়ে লেজ গুটিয়ে আছে। রাইফের কথা শুনে রাজিয়া বেগম ছেলের অবস্থা বুঝতে পারলেন। ছেলে যে মীরার উপর চরমভাবে ফেঁসে গেছে এটা ভেবেও মুচকিয়ে হাসলেন। রাইফ তাকিয়ে দেখে উনি হাসছেন। কপট রাগ দেখিয়ে বলল আম্মা। রাইফের অসহায় মুখটা দেখে এবার আর হাসি আটকাতে পারলেন না। উচ্চ স্বরে হেসে উঠলেন মা। খানিকক্ষণ পর তার সাথে যোগ দিল ছেলেও। বাসা ভর্তি সুস্বাদু খাবারের গন্ধে মোমো করছে। হরেক রকমের খাবারের ডিশ সাজানো ডাইনিংয়ে। আয়োজনের কোনো কমতি রাখছেন না বাড়ির গিন্নিরা। পুরো দমে তোড়জোড় করছেন শকত রহমানও। কাল রাতে যখন মেয়েকে পাশে ডেকে জিজ্ঞেস করেছিলেন তার সম্মতি আছে কিনা, তখন মীরা না করতে চেয়েও আব্বাজানের উৎসুক হাস্যজ্জ্বল মুখের পানি চেয়ে আর কোনো শব্দ উচ্চারণ করতে পারেনি। হ্যাঁ কিংবা না, কোনো নৈমিত্তিক উত্তরও প্রদান করেনি সে। ফ্যাকাশে চেহারা নিয়ে জল চোখে তাকিয়েছিল শুধু। নীরবতা সম্মতির লক্ষণ মনে করে শওকত রহমান আজকের দিনের প্রস্তুতি নিয়েছেন। দুপুরের মধ্যে চলে আসবে ছেলেপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আজকে বিয়ের তারিখ ধার্য করা হবে। সবার মাঝে ব্যস্ততা থাকলেও উর্মি এবং মীরার মাঝে কোনো হেলদোল নেই। দুজনে খাপটি মেরে বসে আছে নরম বিছানায়। মীরা নিশ্চুপ স্থির হলেও উর্মি বরাবরের ন্যায় উল্টো হাঁসফাঁস করছে কথা বলার জন্য।
অনেক কথা মাথার ভেতর কিলবিল করছে, কিন্তু মীরার নীরবতা দেখে কিছুতেই কথা এগোতে পারছে না। তুই একটা শব্দ উচ্চারণও করছিল এর মাঝে, কিন্তু মীরা কথা বলার আগ্রহ প্রকাশ করেনি একটুও। একা একা তো আর বকবক করা যায় না, তাই চুপ হয়ে গেছে তখন। অমনিও চায় মীরা নতুন জীবনে পা রাখুক, পবিত্র বন্ধনে আবদ্ধ হোক, কিন্তু এত দ্রুততার সহিত মীরার মতামতকে গ্রাহ্য না করে হোক সেটাও সে চায় না। আর বড় যে বিষয় তার মাথায় ঘুরপাক খাচ্ছে তা হলো মীরাকে একা কেন বিয়ে দেবে? উনিও তো আছে, ও কি বানের জলে ভেসে আসছে নাকি? কুড়িয়ে পেয়েছে, কয়েক মাসের ছোট বড়, অথচ উর্মির কথা কেউ ভাবছেই না। একসাথে বিয়ে দিলেই তো তাদের লাটা চুকে যায়, উর্মিও খুশি হয়। সাজিদা বেগম ডাইনিং থেকে চেঁচিয়ে ডাকছেন উর্মিকে। উর্মি শুনিও না শোনার ভান ধরে কপালে বিরক্তির সূক্ষ্ম ভাঁজ ফেলে ধরাম করে চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়। পাতলা উন্নাটা দিয়ে মুখটাও ঢেকে ফেলল তৎক্ষণাৎ। সে জানে মা কেন ডাকছে তাকে, সাড়া দেওয়ার সাথে সাথে বলবে গোসল কর দুজন, রেডি হ দ্রুত, এটা কর সেটা কর। বয়ে গেছে তার, খুবই বিরক্তিকর। উর্মির তো মন চাচ্ছে মাইক লাগিয়ে বলতে, অত ঠেকা পড়েনি উর্মির অপর মানুষদের জন্য রেডি হওয়ার। আজ এভাবেই শুয়ে শুয়ে মন খারাপ উদযাপন করবে বলে মনস্থির করল। যদি তার ক্ষমতা থাকতো তাহলে এই বিয়ে সে কখনোই নাকচ করে দিত, সে হতে দিত না কোনোভাবে। একদম বাগডুম চিন্তা করতে করতে হুট করে কিছু মনে পড়ল উর্মির। তড়িৎ গতিতে উঠে বসলো। কোলের উপর পড়ে থাকা ওনাটা কোনো রকম মাথায় দিয়ে ছুটল শকত রহমানের রুমের দিকে। আজ একটা বোঝাপড়া আছে তার মামুজানের সাথে, খুবই গুরুত্বপূর্ণ বোঝাপড়া। মীরার শেষ রক্ষেটা ছুটি হয় এবার। রাইফ অফিসে ভীষণ ব্যস্ত সময় পার করছে গত কয়েকদিন হলো। কাজের চাপ প্রচুর, এক গাদা ফাইলের স্তূপ পড়ে আছে তার সামনে। সাদা শার্টের স্লিভ কোনুই পর্যন্ত কুটিয়ে রেখে হরদম একের পর এক ফাইল চেক করে যাচ্ছে, কখনো চোখ ফাইলেই তো কখনো কম্পিউটারের স্ক্রিনে। যদিও শারীরিক কোনো কাজ করতে হয় না তার, তবুও ব্রেন অতিরিক্ত প্রেশারের ফলে শরীরটাও ভালো লাগছে না তার। আর মন, সে তো অনেক আগে থেকেই খারাপ। মীরার দেখা পায় না কয়েকদিন হলো, 2 দিন 3 দিনকে মাসের সমান মনে হচ্ছে যেন। অন্যদিকে মা অসুস্থ, সব মিলিয়ে হজব বড়ল অবস্থা তার। কালো রঙের হাত ঘড়িতে চোখ বুলালো একবার, 1টা বেজে 29 মিনিট, আর 1 মিনিট পরই লাঞ্চ ব্রেক। আজ এখনই চলে যাবে সে। রাজিয়া বেগমের শরীরটা ভালো না, কাল রাতেও জাহাঙ্গীর আলমকে স্মরণ করে কান্নাকাটি করেছে। বিপি হাই, ঘাড়ের খিঁচুনির সাথে ডায়াবেটিসও হাই হয়েছে, অবস্থা খারাপের দিকে। ডাক্তার দেখানো জরুরি। এমন পরিস্থিতিতে অফিসে আসবে না বলে সকালেই বসকে কল দিয়েছিল ছুটির জন্য, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ হওয়াতে রাইফকে অনুরোধ করেছে যেন একটু এসে কমপ্লিট করে দিয়েছে। শেষ করতে করতে দুপুর হয়ে গেল। মোটামুটি ইম্পর্ট্যান্ট কাজগুলো শেষ রাইফের, বাকিগুলো অন্যরাও করতে পারবে। অফিস সহকারীকে ডেকে সে ফাইল ধরিয়ে দিল বসের কাছে পৌঁছানোর জন্য। নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল বাসার উদ্দেশ্যে। এর ফাঁকে কল করে মায়ের খোঁজ খবর নিতে ভুলল না। হালকা বেগুনি রঙের সালোয়ার কামিজ পরেছে মীরা, কোমর সমান দীঘল কালো ভেজা চুলের আগা হতে টুকটুক করে পানি গড়িয়ে পড়ছে। ভিজিয়ে দিচ্ছে বিছানা। উর্মি ধরাম ধরাম শব্দ করে মীরার কাছে এসে বসলো। সে যে গিয়েছিল শকত রহমানের রুমে মাত্র ফিরল। মীরা উর্মির দিকে এক পলক তাকিয়ে আবারও মুখ ঘুরিয়ে আকাশপানে দৃষ্টি রাখল। এমন পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী স্মরণ করেই আল্লাহর কাছে আশ্রয় প্রত্যাশা করেছে। তার জন্য যেটা কল্যাণকর তাই ফরিয়াদ করেছে মনে মনে। উর্মি হতাশার শ্বাস ফেলল। মীরার কোলে মাথা রেখে বলল, তোর কি খুব কষ্ট হচ্ছে মীরা? মীরা নিচের দিকে মুখ নামালো। উর্মির মাথায় হাত বুলিয়ে ছোট্ট করে জবাব দিল, না। সত্যি? উর্মি প্রশ্ন করলো ঠিকই, কিন্তু উত্তরের জন্য আর অপেক্ষা করলো না, নিজের মতো করেই বলে গেল, জানিস আমার না খুব কষ্ট হচ্ছে, কেমন অস্থির অস্থিরও লাগছে, শরীরটাও কেমন অবশ অবশ, অজ্ঞান হব নাকি? কি বলিস এসব? ইয়া আল্লাহ, দেখি ওঠ ওঠ। উর্মি মীরার উত্তেজনা দেখে মুচকি হাসলো। স্মিত হেসে বলল, তোর না জানি কেমন লাগছে, নিশ্চয় আমার থেকে বেশি। এত করে বললাম তবুও মামুজানকে মানাতে পারলাম না রে। মীরা শান্ত হলো। এখন আর কোনো উত্তেজনা কাজ করছে না তার মাঝে, তবে রাগ হচ্ছে ভেতর ভেতর। মাতব্বরি করে ওকে কেন যেতে হবে আব্বাজানের কাছে? উর্মি এবার উঠে বসলো, মীরার হাত ধরে বলল, সবাই এত স্বার্থপর কেন বলতে পারিস? শুধু নিজের ভালো বোঝে, তোর ভালোটা কেউ বুঝলো না। তুই তো বুঝলি। আমি বুঝলে তুই কেন তাহলে বুঝিস না তোর ভালো? এখনো সময় আছে, না করে দে। তুই না করলে মামুজান ঠিক মানবে, বিশ্বাস কর। বিয়েটা একদিন করতেই হবে উর্মি, আজ হোক কিংবা কাল। এভাবে তো আর জীবন চলে না, তাই না? আব্বাজান কত খুশি দেখছিস, আমি না করলে অসন্তুষ্ট হবেই তিনি। তাদের অখুশি আমি দেখতে পারবো না। তুই তুই না কর না প্লিজ, এত দূরে যেতে হবে না। বিয়ে যদি করতেই হয় কাছেই বিয়ে দেখ, তোকে চোখের সামনে থাকবি তুই।
মীরা চোখ ছোট ছোট করে তাকালো উর্মির দিকে। কেমন যেন আভাস পাচ্ছে উর্মির কথায়। সে তো কাউকে বলেনি কিছু। তবে রাইফের কথাও মনে হলো। ভালো না বাসলেও এই কয়েকদিনে কেমন মায়া কাজ করে তার। রাইফের চোখে তাকে পাওয়ার ব্যাকুলতা দেখেছে সে। কাজে কর্মে দুষ্টুমি খেলা করলেও ওর গভীর দৃষ্টি যে তাকে নিজের করে নিতে চায়, আগলে রাখতে চায়, তা মীরা অনুভব করেছে। মীরা শুধু শুধু চিন্তা করছে ভেবে বলল, যা হবার হবে উর্মি, পরে দেখা যাবে, যা গোসলে যা। উর্মি কপট রাগ দেখালো, ছটকা দিয়ে উঠে দাঁড়ালো বিছানা হতে। ওয়ার্ড্রব হতে কাপড় নিয়ে ওয়াশরুমে যাবে সেই মুহূর্তে মীরাকে এক নজর তাকিয়ে ডেকে উঠল। মিরু, বল। সরাসরি মীরার চোখের দিকে তাকিয়ে স্মিত কণ্ঠে বলল, বিয়েটা যদি করতেই হয় তাহলে রাইফ ভাইয়াকেই কর প্লিজ। মীরার আত্মা ছ্যাদ করে উঠল, সহসা চমকে উঠল তৎক্ষণিক। শরীরে শিহরণ বয়ে গেল, হৃদয়ে ব্যাকুলতা সৃষ্টি হলো। উত্তাল ঢেউয়ের মতো বক্ষস্থলে উথাল পাতাল অবস্থা। রাত থেকেই তো মীরার মন অস্থির হয়ে আছে। এই অস্থির অবস্থায় উর্মির কি খুব প্রয়োজন ছিল অশান্ত করা? স্নিগ্ধ বিকেল, তাপমাত্রা সহনীয়, খুব একটা গরম নেই আজ। ছেলেপক্ষের মানুষজন এসেছে অনেকক্ষণ হলো। দেখা দেখি এবং খাওয়া দাওয়ার পর্ব শেষ। বিদায়ের মুহূর্ত, চলে যাবে তারা। খোলামেলা আলোচনায় শওকত রহমানকে ছেলের বাবা সরাসরি জানিয়েছেন মীরাকে তাদের পছন্দ হয়েছে। তারা তার এবং মীরার জবাব শুনতে উন্মুখ হয়ে আছেন। শওকত রহমান জ্ঞানী, গুণী, বিচক্ষণ মানুষ। যে কোনো কাজে পরিবারকে প্রাধান্য দেন একটু বেশি। আজকেও তার ব্যতিক্রম নয়। স্ত্রী এবং বোনের মুখে হাসি ফুটলেও মেয়ের শুকনো ফ্যাকাশি মুখটা দৃষ্টিগোচর হয়েছে ঠিকই। তার মন বলছে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, আরেকবার কথা বলা উচিত মেয়ের সাথে। দুপুরের কথাটাও ভাবাচ্ছে তাকে। উর্মি যখন ধুমধাম করে রুমে এসে বলে বসলো, মামুর সম্বন্ধ আমার পছন্দ হয়নি, আপনি ক্যান্সেল করে দেন। মীরাকে যদি বিয়ে দিতেই হয় অত দূরে কেন দেবেন, কাছে কুলেই দেন না। একটা মেয়ে আপনার চোখের সামনে রাখেন মামু যান। তখন নেহাত উর্মিকে ধমকে বিদায় করে দিলেও পর মুহূর্তে ঠিকই তাকে একটু ভাবনাতেই ফেলেছে। একদিকে আদরের কন্যাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে ভেবেই তার মনটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে উর্মির গড়গড় করে বলা কথাটা। আরেকবার মীরার দিকে তাকিয়ে গলা খাঁকারি দিয়ে উঠলেন শওকত রহমান। নীরবতায় ছেয়ে গেল পুরো রুম। উৎসুক চোখে তাকিয়ে আছে সবাই তার সিদ্ধান্ত শোনার জন্য। শওকত রহমান সময় নিয়ে রাশভারী কণ্ঠে জবাব দিলেন ছেলের বাবাকে। মীরার নিচু করে রাখা বিষণ্ণ মুখটা শওকত রহমানের একটা বাক্যে থমকে গেল। জল জলে করে বড় বড় হয়ে গেল চোখ জোড়া। বিস্ময় তার চোখে মুখে ঠিকরে পড়ছে। টিপ টিপ করে তাকালে আব্বাজানের দিকে। চোখে চোখ পড়তেই মুচকি হাসলেন তিনি। মীরা স্পষ্ট শুনতে পেয়েছে ওনার কথা। হ্যাঁ, তাই তো বললো কিছুক্ষণ আগে। শওকত রহমান মেয়ের সাথে আরেকবার কথা বলতে চেয়েছেন, সময় চেয়েছেন তাদের থেকে। মীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে ভুলল না। অপরদিকে মামুজানের কথাতে মুখ হা হয়েছে উর্মিরও। মিনিট 10 হলো সানজিদা বেগমও জোর করে টেনে এনে বসিয়েছেন এখানে। তখন থেকে ওর গা জ্বলে যাচ্ছে, না পারছে বলতে, না পারছে সহ্য করতে, শক্ত হয়ে বসে আছে। হাসির কথাতেও হাসছে না, কষ্টের কথাতেও আফসোস করছে না। লাগছে তো তার বিরক্ত, সেটাও প্রকাশ করতে পারছে না পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে। এই মুহূর্তে উর্মিকে রোবটের সহিত তুলনা করলেও বোধহয় ভুল হবে না। বিরক্তি আর রাগে অনুভূতি প্রকাশ করতেও যেন ভুলে গেছে সে ঠিক শুনেছে কিনা তা বুঝতেও মীরার দিকে তাকালো। মীরার মুখটাও কেমন হতভম্ব অবস্থা। হোমা, এ কি করেছে মীরা? নিজের হাতে নিজে চিমটি কাটছে। ওর মীরা মনে হলো স্বপ্ন না তো, যা ভাবা তাই কাজ, পরখ করে দেখা যাক। মীরার দেখা দেখি উর্মিও চিমটি কাটলো নিজের হাতে। ইয়া আল্লাহ, একটু ব্যথা পাচ্ছে না। তার মানে কি এটা স্বপ্ন? না না, এটা যেন স্বপ্ন না হয়। এবার একটু জোরে চিমটি দিল, বেশ শক্তি দিয়ে। সানজিদা বেগম সাথে সাথে সবার অগোচরে চর বসালেন উর্মির পিঠে। ভাজানের কথায় তার অবস্থা এমনিতেই করুণ, তার উপর উর্মির চিমটি খেয়ে মাথায় আগুন ধরে গেছে। রক্তচক্ষু করে তাকিয়ে হুঁশিয়ার করে দিল উর্মিকে। কিন্তু উর্মিকে কি আর আটকে রাখা যায়? রাগে দুঃখে এত এত সুস্বাদু খাবার না খেয়েছিল এতক্ষণ, এখন কেন উপোস থাকবে? ক্ষুধায় চোচো করছে পেট। দ্রুত উঠে ডাইনিংয়ে বসে গেল খাবার জন্য। উর্মির অদ্ভুত কাণ্ড কারখানা দেখে সানজিদা বেগম এবার নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মেয়ের পিছু পিছু গিয়ে কটমট দৃষ্টিতে বুঝিয়ে দিলেন চুপ করে সোফায় গিয়ে বসে থাকতে। কিন্তু উর্মির তো এখন আনন্দের সীমা নেই, গায়েই লাগছে না মায়ের বুকুনি। কিন্তু মানুষটা আছে বলে নিজের ক্ষুধাকে পেটের মাঝে চাপা দিয়ে বসলো মীরার পাশে। গ্যারেজ থেকে বাইক নিয়ে গেট দিয়ে বের করলো রাইফ। ডাক্তারের কাছে যাবে মাকে নিয়ে। রাজিয়া বেগম এগিয়ে আসলেন। ব্যাগ হাতড়াচ্ছেন তিনি, কিছু করছেন বলেই মনে হচ্ছে। রাইফের দিকে তাকিয়ে বললেন, রাইফ, তাড়াহুড়োয় আগের প্রেসক্রিপশনটা আনতে ভুলে গেছি। কোথায় রাখছো আম্মা?
টেবিলের উপরে আছে, যা তোর আব্বা। ঠিক আছে, তুমি ভেতরে এসে দাঁড়াও। রাইফ গাড়ি স্ট্যান্ড করে ছুটল প্রেসক্রিপশনের উদ্দেশ্যে। 3 তলায় গিয়ে বুঝলো মীরাদের বাসায় কেউ এসেছে। অনেকজনের কথার মৃদু আওয়াজ আসছে ভেতর থেকে। আমলে নিল না সে। দৌড়ের উপর আছে, দ্রুত পৌঁছতে হবে ডাক্তারের চেম্বারে। সদর দরজা খোলা, সেখানে দাঁড়িয়ে আছে মীরার পরিবার। ছেলেপক্ষকে বিদায় জানাচ্ছেন সকালে। সেই সময়ের কথাবার্তাটুকু সেরে নিচ্ছেন সবাই। রাইফ তড়িঘড়ি করে নেমে এসেছে নিচে। প্রেসক্রিপশনটা খুঁজতে দেরি হয়ে গেছে তার। রাজিয়া বেগম টেবিলের উপর বললেও সেটা ছিল আলমারির ভেতর। দ্রুত পদে আসলেও 3 তলার কাছাকাছি আসতেই ধীর হলো তার পায়ের গতি। দৃষ্টি সামনে রেখে এক পলকে সবাই দেখে নিল। মীরার পরিবারের সবাই আছে, হাস্যজ্জ্বল মুখ তাদের। বাঁকা দৃষ্টিতে শওকত রহমানকে ভেদ করে পেছনে দাঁড়ানো বেগুনি রঙের ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরা রমণীকেও দেখে নিল। সেকেন্ডের ব্যবধানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নজর এড়ালো না তার। মেয়েটার মুখ শুকিয়ে গেছে এই 2 দিনে। 2-1টা ব্রণ উঠেছে ভ্রুর এক সাইডে। দাগবিহীন মুখটাতে লাল রঙের ব্রণ দুটোর মীরার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এই যে হাসছে মেয়েটা, মুচকি হাসি, এই মোহনীয় হাসিতে যে রাইফ এক জীবনে দেখতে দেখতে পার করতে পারবে তা কি জানেই নারী। চলে গেছেন অতিথিরা, এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে। মীরা রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই বেখেয়ালিতে রাইফের দিকে নজর গেল। চোখাচোখি হলো দুজনের। রাইফের হাত চাকা রক্তিম চোখের দিকে আজ মীরা কিছুতে নজর মেলাতে পারছে না। অপরাধ বোধ নাকি সংকোচ জানে না সে। কেন অপরাধ বোধ কাজ করছে সেটাও বোধগম্য না মীরার। সে তো রাইফকে ভালোবাসেনি কিংবা কথাও দেয়নি। তবে দ্রুত পদে খাদিজা বেগমের পিছু পিছু চলে গেল ভেতরে। শওকত রহমানের চোখে চোখ পড়লে রাইফ মুচকি হাসল। সম্মানের সহিত বলল,